হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে ম্যাথ স্পেশাল ব্যাচে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। কে কে আছো? দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা খুব ভালো করে শিখে নিয়েছি, তাই না? আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের একটি পার্ট, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, অর্থাৎ মজুরি সংক্রান্ত সমস্যা সমাধান করে শিখে নেবো, ঠিক আছে? তো টাইম অ্যান্ড ওয়ার্কেরই একটি পার্ট এটা। এটা আলাদা টপিক বলতে পারি না আমরা। তো আগে কেউ করেছো? এটা আগে কেউ করেছো? মজুরি সংক্রান্ত সমস্যা আগে কেউ করেছো তোমরা? রাজেশ, আলিরেজা, উজ্জ্বল, গুড ইভিনিং সকলকে। কে কে করেছো এই টপিকটি বলো। হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আলিরেজা, উত্তর দাও যে মজুরিটা কি হিসাবে দেওয়া হবে। মজুরিটা কি হিসাবে দেওয়া হবে? এই যে প্রশ্ন একটা দেখতে পাচ্ছ, 1200 টাকা মজুরি, মোট 1200 টাকা মজুরি দেওয়া হচ্ছে। তাহলে এটা এ আর বি এর মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে এই 1200 টাকাকে? যারা করেছে উত্তর দাও, দেখি কতটা জানো। আমি উত্তর জানতে চাইনি আলিরেজা, কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কিভাবে? কিভাবে? কাজের হিসাবে। যে বেশি কাজ করবে সে বেশি বেতন পাবে, যে কম কাজ করবে সে কম বেতন পাবে, ঠিক আছে? তো দেখো, একদম বেসিক লেভেল থেকে শিখবো। তার জন্য একটা বেসিক কোশ্চেন নিয়েছি, এই বেসিক কোশ্চেনের সাহায্যে শিখবো। হ্যাঁ, সকলে মনোযোগ সহকারে দেখবে। এ এবং বি একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 দিনে 30 দিনে করতে পারে, ঠিক আছে? সম্পূর্ণ কাজটির জন্য মোট 1200 টাকা মজুরি হিসাবে পাওয়া যায়। মোট 1200 টাকা মজুরি হিসাবে পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো, একজন 20 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে আর একজন 30 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে, ঠিক আছে? তাহলে এর কত সময় নেয়? তো এ সময় নেয় 20 দিন। বি কত সময় নেয়? দাদা বি সেই কাজটির সময় নেয় 30 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কি ধরি আমরা? দাদা টোটাল ওয়ার্ক ধরি 20 আর 30-এর লসাগু মানে 60। ওকে, এখান থেকে এর এফিসিয়েন্সি পেয়ে যাব দাদা, কত পাবো? 60/20 মানে 3। আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব কত দাদা? 60/30 মানে 2, তাই তো? হ্যাঁ দাদা। এবার দেখো, সম্পূর্ণ কাজটির জন্য মোট এত টাকা মজুরি হিসাবে পাওয়া যায়, ঠিক আছে? দুজনে একত্রে কাজটি করলে কে কত টাকা করে পাবে তুমি আমাকে বলো। দুজনে একত্রে বলেছে, তাহলে দুজনে একত্রে করলে কাজটি কতদিনে সম্পন্ন হবে? কাজটি কতদিনে সম্পন্ন হবে? দুজনে যদি একসঙ্গে কাজ করে, এ আর বি একসঙ্গে যদি কাজ করে, তাহলে কাজটি কতদিনে সম্পন্ন হবে? তাহলে 60 ইউনিট কাজ। হ্যাঁ, দুজনে মিলে করবে, দুজনের মোট এফিসিয়েন্সি কত? 3 2 5।
12 দিনে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। 12 দিনে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তার মানে দাদা এ 12 দিন কাজ করেছে, বিও 12 দিন কাজ করেছে। এ 12 দিন কাজ করেছে, বিও 12 দিন কাজ করেছে। ঠিক আছে, ওকে। তাহলে এ কতটা কাজ করলো 12 দিনে? 12 দিনে এ কতটা কাজ করেছে? এ কাজ করেছে, দেখো একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 12 দিনে 3 গুণ 12, 3 গুণ 12 মানে 36, 36 ইউনিট কাজ। হ্যাঁ দাদা। আর বি, বি কতটা করবে দাদা? বি করবে 2 গুণ 12 অর্থাৎ 24 ইউনিট কাজ। 24 ইউনিট কাজ। তার মানে মানেটা হলো 60 ইউনিট কাজের মধ্যে, 60 ইউনিট কাজের মধ্যে এ করছে 36 ইউনিট কাজ। হ্যাঁ দাদা। আর বি করছে 24 ইউনিট কাজ, বি করছে 24 ইউনিট কাজ। ওকে, এবার দেখো এই 60 ইউনিট কাজের জন্য, 60 ইউনিট কাজের জন্য মোট কত টাকা দেওয়া হচ্ছে দাদা? 1200 টাকা দেওয়া হচ্ছে। তাহলে 60 ইউনিট কাজের জন্য 1200 টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা। 60 ইউনিট কাজের জন্য 1200 টাকা দেওয়া হচ্ছে। তাহলে 1 ইউনিট কাজের জন্য কত দেওয়া হবে? 20 টাকা দেওয়া হবে। 1 ইউনিট কাজের জন্য 20 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এ কতটা কাজ করেছে দাদা? 36 ইউনিট। তাহলে এই 36 ইউনিট কাজের জন্য কত টাকা দেওয়া হবে বলো? 1 ইউনিটের জন্য দেওয়া হচ্ছে 20, তাহলে 36 ইউনিটের জন্য ইন্টু 20 অর্থাৎ 720, 720 টাকা। ঠিক আছে, ওকে দাদা। আর বি কে কত দেওয়া হবে? বি কে 24 ইউনিট, 24 ইউনিটের জন্য কত দেওয়া হবে? ইন্টু 20 করে দাও, মানে 480, 480 টাকা। দাদা এত বড় করে করলে আমরা তো অনেক শর্টে করেছি, ভরসা রাখো। বেসিক কনসেপ্ট বোঝাচ্ছি। তার মানে কাজ যেভাবে করছে, কাজ যেভাবে করছে সেইভাবে আমরা টাকাটাকে ডিস্ট্রিবিউট করছি। টোটাল যে টাকাটা আছে সেটা ডিস্ট্রিবিউট করছি কাজ অনুযায়ী। ঠিক আছে, মাথায় আপাতত এটাই রাখো, অন্য কিছু আসতে দিও না যে দাদা এগুলো তো আমি জানি। ঠিক আছে, এটা গেল। দুজনে একত্রে কাজটি করলে কে কত টাকা করে পাবে? এ পাবে 720 টাকা, বি পাবে 480 টাকা। এ কোনো সমস্যা নেই, তাই তো? এবার চলে আসি নেক্সট। দেখো সেম কোশ্চেন। প্রথমে আমরা ওয়ার্কটা বলি। ওয়ার্ক কত এখানে দাদা? ওয়ার্ক হলো 20 30-এর লসাগু 60। ভালো করে দেখো, পরে তোমাদেরকে সময় দেব। তাহলে এ এর এফিসিয়েন্সি 60/20 মানে 3, বি এর এফিসিয়েন্সি 60/30 মানে 2। ঠিক আছে দাদা, ওকে না? এবার প্রশ্নতে কি বলেছে সেটা দেখো। বলেছে একত্রে কাজটি শুরু করে, একসঙ্গে কাজটি শুরু করলো এবং 6 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। একসঙ্গে কাজ শুরু করেছিল কিন্তু 6 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। তার মানে দুজনে মিলে, দুজনে মিলে 6 দিন কাজ করেছে। একসঙ্গে কি 6 দিন কাজ করেছে? একসঙ্গে 6 দিন কাজ করেছে, রাইট? 6 দিন কাজ করেছে। তাহলে এই 6 দিনে, এই 6 দিনে এ কতটা কাজ করেছে এবং বি কতটা কাজ করেছে এটা বলতে পারবে? দেখো এ কতটা কাজ করেছে 6 দিনে দাদা? একদিনে 3 ইউনিট কাজ করে, একদিনে 3 ইউনিট কাজ করে, একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে 6 দিনে কতটা করবে? 3 গুণ 6, 3 গুণ 6 মানে 18। আচ্ছা, একটু অন্যভাবে করি। হ্যাঁ, একটু অন্যভাবে করি, চলো। দেখো দুজনে একসঙ্গে কতদিন কাজ করেছে দাদা? 6 দিন কাজ করেছে। 6 দিনে কতটা কাজ করবে? একদিনে একসঙ্গে কতটা কাজ করে দাদা? 3 2 5, একদিনে করে 5 ইউনিট। ওকে, একদিনে করে 5 ইউনিট। তাহলে 6 দিনে কত করবে? 5 গুণ 6 30 ইউনিট কাজ করবে, রাইট?
একদিনে 5 ইউনিট, তাহলে 6 দিনে 5 গুণ 6 মানে 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজের মধ্যে, এই 30 ইউনিট কাজের মধ্যে এ কতটা কাজ করবে? দেখো একদিনে 3 ইউনিট, তাহলে 6 দিনে কত? 3 গুণ 6, 3 গুণ 6 মানে 18 ইউনিট। ঠিক আছে, বি কতটা কাজ করবে? বি কতটা কাজ করবে দাদা? বি দেখো, বি একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 6 দিনে 12 ইউনিট কাজ করবে। 6 দিনে 12 ইউনিট কাজ করবে। ঠিক আছে, এবার এ তো কাজ ছেড়ে চলে গেল। এ যখন কাজ ছেড়ে দিল, 30 ইউনিট কাজ হয়ে গিয়েছে না? 30 ইউনিট কাজ হয়েছে না? হ্যাঁ দাদা, তাহলে বাকি কত থাকে? 60-এর মধ্যে 30 চলে গেল, বাকি থাকে 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ কে করবে দাদা? অবশ্যই বি করবে। তাহলে কত হলো? বি কতটা কাজ করেছে দাদা? 42 ইউনিট কাজ। বি করেছে 42 ইউনিট কাজ, তার মানে এ করলো 18 ইউনিট কাজ, বি করলো 42 ইউনিট কাজ। ঠিক আছে, এ 18 ইউনিট কাজ করেছে, বি করেছে 42 ইউনিট কাজ। ঠিক আছে, টোটাল কাজ কত? তো 60 ইউনিট। 60 ইউনিট কাজের জন্য, 60 ইউনিট কাজের জন্য, 60 ইউনিট কাজের জন্য কত টাকা পাওয়া যাচ্ছে দাদা? 1200 টাকা। 60 ইউনিট কাজের জন্য 1200 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ দাদা, 60 ইউনিট কাজের জন্য 1200 টাকা। তাহলে 1 ইউনিট কাজের জন্য 20 টাকা পাওয়া যাবে। 1 ইউনিট কাজের জন্য 20 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এ কতটা কাজ করেছে? 18 ইউনিট। যতটা কাজ করবে সেই হিসাবেই টাকা পাবে। 1 ইউনিট কাজের জন্য 20 টাকা, তাহলে এই 18 ইউনিট কাজের জন্য কত হবে? ইন্টু 20 করে দাও, অর্থাৎ 360। কত হবে দাদা? 360। আর বি, বি কত পাবে দাদা? 42 ইউনিট কাজ করেছে, তাহলে ইন্টু 20 করো দাদা। 20 করলাম, তাহলে কত হলো দাদা? 840 হলো। ঠিক আছে, তাহলে বি পাবে 840 টাকা, এ পাবে 360 টাকা। ক্লিয়ার হলো কি না? সকলে বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পারলে তো? এখন ভেবো না যে শর্টে করা যায় আরো, এগুলো কিছু ভেবো না, যা বলছি সেভাবে কাজ করে যাও। আমি সবকিছুর এক্সাম অ্যাপ্রোচ দেখিয়েছি না? দেখো, সেম ভাবে ওয়ার্ক আর এফিসিয়েন্সি গুলো বের করে নাও দাদা। ওয়ার্ক 20, 30-এর লসাগু 60। হ্যাঁ দাদা, তাহলে এর এফিসিয়েন্সি কত দাদা? এর এফিসিয়েন্সি 60/20 মানে 3। বি এর এফিসিয়েন্সি কত? 60/30 মানে 2। ঠিক আছে, ওকে। এবার কি বলেছে প্রশ্নতে সেটা ভালো করে পড়ো। এ কাজটি শুরু করে এবং 10 দিন পর কাজটি ছেড়ে চলে যায়। এ কাজটি শুরু করে, এবার দুজনে মিলে কাজ শুরু করেনি, দুজনে মিলে কাজ শুরু করেনি, এ কাজটি শুরু করেছে। এ কাজটি শুরু করেছে, 10 দিন কাজ করলো, তারপরে এ কাজ ছেড়ে চলে যাচ্ছে। 10 দিন কাজ করলো, তারপরে এ কাজ ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এ 10 দিনে কতটা কাজ করলো সেটা আমরা দেখি, যে এ 10 দিনে কতটা কাজ করলো দাদা? একদিনে করে 3 ইউনিট কাজ, একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে 10 দিনে দাদা ইন্টু 10 মানে 30 ইউনিট কাজ। এ তো 30 ইউনিট কাজ করেছে, এ তো 30 ইউনিট কাজ করছে। 60 ইউনিট কাজের মধ্যে 30 ইউনিট কাজ করলো, তারপরে চলে গেল। বাকি কাজ কত থাকলো? 60-এর মধ্যে 30 চলে গেল, তাহলে কত থাকে? 30 ইউনিট থাকে না? তাহলে এই বাকি কাজটা কে করবে দাদা? বাকি কাজটা তো বি করবে। বাকি কাজটা কে কে করবে দাদা? বি করবে। তাহলে বি ও 30 ইউনিট কাজ করেছে, বলতে পারি 60 মাইনাস 30 মানে 30 ইউনিট কাজ করলো। রাইট, ওকে। এবার তুমি দেখো, কাজের হিসাবে টাকাটা পাওয়া যাবে। কাজের হিসাবে টাকাটা, 60 ইউনিট কাজের জন্য, 60 ইউনিট কাজের জন্য কত টাকা পাবে? 1200 টাকা। 60 ইউনিট কাজের জন্য মোট 1200 টাকা। তাহলে 1 ইউনিট কাজের জন্য দাদা 20 টাকা। 1 ইউনিট কাজের জন্য 20 টাকা। তাহলে এই 30 ইউনিট কাজের জন্য কত? ইন্টু 20, অর্থাৎ 600 টাকা। আর এই 30 ইউনিট কাজের জন্য দাদা ইন্টু 20 মানে 600 টাকা।
এই পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে? আমার মতে থাকা উচিত না। কাজের হিসাবে তাদেরকে বেতন দাও। যে যত বেশি কাজ করবে তাকে বেশি বেতন দেওয়া হবে, যে কম কাজ করবে তাকে কম বেতন দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তারপর এ এবং বি একটি কাজ পৃথকভাবে 20 দিনে প্রথমে এই কাজটা করে নাও। 60 হলো টোটাল ওয়ার্ক। হ্যাঁ দাদা। এর এফিসিয়েন্সি কত? 60/20 মানে 3। বি এর এফিসিয়েন্সি 60/30 মানে 2। 60/30 মানে 2। ঠিক আছে, এবার কি বলেছে সেটা দেখো। এ কাজটি শুরু করে, এ কাজটি শুরু করলো, এ কাজটি শুরু করলো এবং 10 দিন পর বি সেই কাজে অংশগ্রহণ করে। এবার এ কি চলে গিয়েছে? না দাদা, এ তো চলে যায়নি, এ তো চলে যায়নি। ঠিক আছে, কিন্তু 10 দিন একা কাজ করছিল, তারপরে বি এসে জয়েন করলো, তারপরে বি এসে জয়েন করলো। ঠিক আছে, এবার 10 দিনে এ কতটা কাজ করলো? 10 দিনে এ কতটা কাজ করলো একবার দেখো। 10 দিনে কতটা কাজ করলো দাদা? 3। একদিনে 3 ইউনিট করে, 10 দিনে ইন্টু 10, অর্থাৎ 30 ইউনিট কাজ করেছে। 30 ইউনিট কাজ করেছে। 30 ইউনিট কাজ করেছে। 60 ইউনিট কাজের মধ্যে 30 ইউনিট কাজ করলো। 60 ইউনিট কাজের মধ্যে 30 ইউনিট কাজ করলো, বাকি থাকে 30 ইউনিট কাজ। এবার এই বাকি যে কাজটা আছে দুজনে মিলে করবে। বাকি কাজটা দুজনে মিলে করবে। দুজনে মিলে কত সময় পর্যন্ত করবে দেখি। তাহলে 30 ইউনিট কাজ, এই 30 ইউনিট কাজ দুজনে মিলে করবে। দুজনে মিলে করলে কত সময় লাগবে? একদিনে কতটা করে দুজনে মিলে? 5 ইউনিট কাজ করে। 5 দ্বারা ডিভাইড করো, তার মানে 6 দিন। 6 দিন তারা একসঙ্গে কাজ করে। 6 দিন তারা একসঙ্গে কাজ করে। হ্যাঁ দাদা, 6 দিন একসঙ্গে কাজ করে তো। তাহলে তাহলে দেখো, এই 6 দিন এ তো আরো কিছুটা কাজ করবে। একদিনে 3 ইউনিট কাজ করেছে, তাহলে 6 দিনে 18 ইউনিট কাজ করবে আরো, অর্থাৎ এ মোট 48 ইউনিট কাজ করেছে। এ মোট 48 ইউনিট কাজ করেছে। হ্যাঁ দাদা। আর বি, বি কতটা করবে? বি কতটা করবে দাদা? 6 দিনে কাজ করেছে বি। বি তো শুধুমাত্র 6 দিনে কাজ করেছে। একদিনে 2 ইউনিট কাজ করে, তাহলে 6 দিনে ইন্টু 6, অর্থাৎ 12 ইউনিট কাজ। তাহলে 60 ইউনিট কাজের মধ্যে, 60 ইউনিট কাজের মধ্যে এ করলো 48 ইউনিট কাজ, বি করলো 12 ইউনিট কাজ। কাজের হিসাবেই তারা বেতনটা পাবে, মজুরিটা কাজের হিসাবেই আসবে। হ্যাঁ দাদা। তাহলে 60 ইউনিট, 60 ইউনিট কাজ করলে কত টাকা পাওয়া যাচ্ছে? 60 ইউনিট কাজ করলে 1200 টাকা পাওয়া যাচ্ছে। 60 ইউনিট কাজ করলে দাদা 1200 টাকা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের জন্য কত হবে দাদা? 20 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে 48 ইউনিটের জন্য কত? 48 ইউনিটের জন্য কত? 48 মানে এ, ইন্টু 20 করো, অর্থাৎ 960, 960 টাকা। আর বি 12 ইউনিট, 12 ইউনিটের জন্য কত দাদা? ইন্টু 20 করলাম, তার মানে 240। ঠিক আছে, ক্লিয়ার হলো? বলো। এই পর্যন্ত আমি যে বেসিক কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, যে কাজের হিসাবে তাদের বেতন দেওয়া হবে, এই বিষয়টা তোমরা কি বুঝতে পারলে? আমি এখানে অন্য কোনো কনসেপ্ট, অন্য কিছু তোমাদেরকে বলিনি, শুধুমাত্র একটি কনসেপ্ট বললাম, সেটা হলো কাজের হিসাবে তাদের বেতন। কাজের হিসাবে যে যত বেশি কাজ করবে সেই হিসাবে সে বেতন পাবে। বেশি কাজ করলে বেশি বেতন, কম কাজ করলে কম বেতন। ক্লিয়ার? বোঝা গেল? বলো, কারো কোথাও সমস্যা আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে? তাড়াতাড়ি বলো, ওয়েট করছি। ব্ল্যাক ঠিক আছে তো? আজকে চোখে লাগছে না তো? ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? আলী রেজা লিখলো ক্লিয়ার। রাজেশ, কি না দাদা?
এবার চলে আসি কনসেপ্টে। হ্যাঁ, কনসেপ্টে আমরা একটি জিনিস এখানে বুঝতে পারলাম, আমরা একটি জিনিস এখানে, ব্ল্যাকে ভালো লাগছে, আচ্ছা, একটি জিনিস এখানে বুঝতে পারলাম দাদা। কি? এখানে কাজের হিসাবে বেতনটা দেওয়া হয় দাদা, কাজের হিসাবে বেতনটা দেওয়া হয়। যে বেশি কাজ করবে সে বেশি বেতন পাবে, যে কম কাজ করবে সে কম বেতন পাবে। তার মানে এই সম্পর্কটাকে আমরা কি বলি দাদা? এই সম্পর্কটাকে বলি সরল সম্পর্ক। এই সম্পর্কটাকে কি বলি? সরল সম্পর্ক বলি, তাই না? তার মানে দাদা আমাদের যে ওয়েজেসটা আছে, বেতনটা আছে না, মজুরিটা যে আছে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ার্ক, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ার্ক, কাজের সঙ্গে সরল ভেদে থাকে, কাজের সঙ্গে সরল ভেদে থাকে, তাই না? হ্যাঁ দাদা, ঠিক বলেছো। এবার কাজ মানে, ওয়ার্ক মানে, ওয়ার্ক মানে তুমি ভালো করেই জানো এফিসিয়েন্সি ইনটু টাইম। ওয়ার্ক মানে এফিসিয়েন্সি ইনটু টাইম, তুমি ভালো করেই জানো। তার মানে দাদা ওয়ার্কের জায়গায় আমি এফিসিয়েন্সি ইনটু টাইম লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে বলতে পারি যে ওয়েজেস যেটা আছে, মজুরি যেটা আছে, এটা সরল সম্পর্ক থাকবে কার সঙ্গে? তো এফিসিয়েন্সি ইনটু টাইমের সঙ্গে, এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম, এফিসিয়েন্সি ইনটু টাইম। হ্যাঁ দাদা, এটাও ঠিক বলেছো, ঠিক বলেছো, এটাও ঠিক বলেছো। তাহলে এটাই আমরা ইউজ করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে? এবার শোনো, পার্টিকুলার কয়েকটি কেস, পার্টিকুলার কেস, যদি টাইমটা সেম হয়, টাইমটা সব ক্ষেত্রে তুমি দেখলে সেম, এ বি সি যারা কাজ করছে সকলের জন্য একই সময়, একই সময় ধরে কাজ করছে, টাইম যদি সেম হয়, এটা সব সময় একই আছে, তাহলে এটার উপর ডিপেন্ডই করছে না। কার উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র এফিসিয়েন্সির উপরে। টাইমটা যদি সেম হয়ে যায়, টাইমটা যদি একই হয়ে যায়, তখন তখন এই যে আমাদের মজুরিটা আছে না, ওয়েজেসটা আছে, হ্যাঁ দাদা, এটা শুধুমাত্র ডিপেন্ড করছে এফিসিয়েন্সির উপরে, এটা শুধুমাত্র ডিপেন্ড করছে এফিসিয়েন্সির উপরে। ক্লিয়ার না? এটার সাহায্যে, এই কনসেপ্টের সাহায্যে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর অনেক জায়গায় ভুল একটু শেখানো হয় যে ওয়েজেসটা, এফিসিয়েন্সি রেশিওটাই হবে ওয়েজেসের রেশিও, অনেক জায়গায় এই কনসেপ্টটা ভুল শেখানো হয়। কিন্তু এটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে, পার্টিকুলার কেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আমি তার জন্য এক্সাম্পলগুলো নিলাম, ঠিক আছে? যেমন এই এক্সাম্পল যে নিয়েছি আমি, প্রথমটার ক্ষেত্রে দেখ, প্রথমটার ক্ষেত্রে টাইমটা সেম আছে, টাইমটা সেম আছে, দুটাই 12, দুটাই 12 আছে, দুটাই 12 আছে, হ্যাঁ দাদা দুটাই 12 আছে, টাইম সেম। দুজনে একত্রে কাজটি করলে, দুজনে একত্রে কাজটি করছে, তার মানে একই সময়ের জন্য কাজটি করেছে, একই সময়ের জন্য কাজটি করেছে, তাহলে এখানে ওয়ার্ক বের করার দরকার নেই, কারণ ওয়ার্কের যা রেশিওটা হবে, ওয়ার্কের যা রেশিও হবে সেটাই হবে এফিসিয়েন্সির রেশিও। দাদা কিভাবে? তুমি একবার এখান থেকে দেখো, রেশিও নিয়ে নাও। এখানে কত আছে? এখানে কত আছে দাদা? এটা আছে 12, এটা আছে 12। দেখো এই এই দুটা কাট হয়ে যাবে না? 12 12 কাট হয়ে যাবে না রেশিও নিলে? 3:2 দাঁড়াবে, 3:2 দাঁড়াবে, হ্যাঁ দাদা 3:2 দাঁড়াবে। 3:2 কি এফিসিয়েন্সির রেশিও না? তাহলে সময়টা যদি একই হয়, ডাইরেক্ট তুমি এফিসিয়েন্সির রেশিও নিয়ে নাও, সময়টা যদি একই হয় ডাইরেক্ট তুমি এফিসিয়েন্সির রেশিও নিয়ে নাও। তাহলে এই প্রবলেমটিকে আমরা এক্সাম অ্যাপ্রোচ হিসাবে কিভাবে করতে পারতাম? এক্সাম অ্যাপ্রোচ হিসাবে ডাইরেক্ট এফিসিয়েন্সির রেশিও নিতাম, এফিসিয়েন্সি রেশিও দেখলাম 3:2, হ্যাঁ দাদা 3:2, তাহলে এটাই হবে আমাদের ওয়েজেসের রেশিও, এটাই হবে আমাদের মজুরির অনুপাত,
এটাই হবে মজুরির অনুপাত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 2 5 ইউনিট, টোটাল 5 মজুরি। 5 মানে হলো তোমার 1200, 5 মানে হলো 1200, 1 মানে কত আসবে 240, 1 মানে 240, তাহলে 3, একটা হলো 3, 3 মানে কত চলে আসবে দাদা 720, আর 2 মানে কত আসবে দাদা 480। বলো বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো না এটা ফ্রেশ করে দেখাবো আমি? ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে মজুরিটা কি হিসাবে দেওয়া হবে, মজুরিটা কি হিসাবে দেওয়া হবে, তুমি বলবে কাজের হিসাবে। যে যত বেশি কাজ করবে, যে যত বেশি কাজ করবে সেই হিসাবে সে বেতনটা পাবে। তাহলে তো বেশি বেতন পাবে, আর যে কম কাজ করবে সে কম বেতন পাবে। ঠিক আছে, আর একবার দেখিয়ে দিচ্ছি এক্সাম অ্যাপ্রোচ। যেহেতু এখানে সময়টা সেম, দাদা সময়টা একই আছে, আমি কি করে বুঝবো? এখানে বলেছে দুজনে একত্রে কাজটি করলে, দুজনে একত্রে কাজটি করলে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দুজনে মিলে কাজ করলো, তাহলে সময়টা দুজনের জন্য একই হবে না? হ্যাঁ দাদা হবে, সময়টা একই হবে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি যা রেশিও হবে সেটাই হবে আমাদের, সেটাই হবে আমাদের ওয়েজেসের রেশিও। ঠিক আছে, মজুরির অনুপাত। তাহলে এখানে টাইমের রেশিও জানা আছে, দেখো টাইমের রেশিও জানা আছে কত দাদা 20:30, টাইমের রেশিও জানা আছে দাদা 20:30। হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হবে দাদা? এফিসিয়েন্ট রেশিও উল্টা হবে, এটা কাট করে দাও, উল্টা হবে মানে 3:2 হবে, 3:2। তাহলে আমরা এখনই শিখলাম যে এফিসিয়েন্সি যা রেশিও হবে, টাইমটা যদি একই থাকে, টাইমটা যদি একই থাকে, দুজনে এক করে কাজ করছে, তাহলে এফিসিয়েন্সি যা রেশিও হবে সেটাই হবে আমাদের ওয়েজেসের রেশিওটা, মজুরির অনুপাতটা। ঠিক আছে, তাহলে টোটাল মজুরি কত বলতে পারি এখানে? 3 2 5, 5 ইউনিট বলতে পারি। 5 ইউনিট মানে কত দাদা? 5 ইউনিট মানে হলো তোমার 1200, তাহলে কত গুণ হচ্ছে দাদা? 240 গুণ। তাহলে এটা কত হবে দাদা? 240 গুণ করে দেব, মানে 720। আর এটা কত হবে দাদা? 240 গুণ করে দেব, অর্থাৎ 480। বলো পারবে করতে? খুব সহজ, খুব সহজ, সকলে পারবে করতে। কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা আছে? এর পরের গুলো যদি দেখি, তাহলে এভাবেই করো। ওয়ার্কের তুমি রেশিওটা নিতে পারো হাইলি। এখানে টাইমটা যেহেতু আলাদা আলাদা আছে, টাইমটা যেহেতু আলাদা আলাদা আছে, তাহলে ওয়ার্ক যেটা আছে না সেটা রেশিও নিয়ে তুমি করতে পারো, বা যেভাবে করলাম সেভাবেই করবে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে ডাইরেক্ট এফিসিয়েন্সি রেশিও নিয়ে নিও না, কারণ টাইমটা আলাদা আলাদা আছে, টাইমটা আলাদা আলাদা আছে। টাইমটা যখন একই থাকবে তখনই তুমি নেবে, তখনই তুমি নেবে কিসের? এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, বোঝা গেল? এবার চলো প্রবলেম সলভ করি কিছু। এবার দেখা মাত্রই প্রবলেম সলভ হয়ে যাবে, দেখা মাত্রই প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আর একটা কনসেপ্টের উপরে কোশ্চেন আসতেই পারে, আর একটা কনসেপ্টের উপরে কোশ্চেন আসতেই পারে। সেটা কি? আমরা দেখলাম এই যে ওয়েজেসটা আছে না, হ্যাঁ দাদা, এটা ডিপেন্ড করছে এফিসিয়েন্সি এবং টাইমের উপরে, এফিসিয়েন্সি এবং টাইমের উপরে। ঠিক আছে, এবার আমরা দেখলাম যে এফিসিয়েন্সিটা একই আসছে, এফিসিয়েন্সিটা সবার ক্ষেত্রে একই। ঠিক আছে, অর্থাৎ তুমি সাপোজ একদিনে 2 ইউনিট কাজ করতে পারো, আমি 2 ইউনিট কাজ করতে পারি, আরেকজন 2 ইউনিট কাজ করতে পারে, সবাই 2 ইউনিট কাজ, সবাই 2 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এটা সম্পূর্ণ টাইমের উপর ডিপেন্ড হয়ে যাবে। ওয়েজেসটা তখন কি হয়ে যাবে? এটার উপরে কোশ্চেন আসতে পারেই। ঠিক আছে, টাইমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ টাইমের যা রেশিও হবে সেই অনুযায়ী তারা বেতন পাবে, টাইমের যা রেশিও হবে সেই অনুযায়ী তারা বেতনটা পাবে। ঠিক আছে,
যে বেশি সময়ের জন্য কাজ করেছে সে বেশি বেতন পাবে, যে কম সময়ের জন্য কাজ করেছে সে কম বেতন পাবে, কারণ এফিসিয়েন্সি তো একই আসছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম সকলকে? ঠিক আছে, এর উপরে কোশ্চেন নিয়ে নিই, কিন্তু এর উপরে কোশ্চেন তৈরি করা যেতে পারে। পারবে তো করতে? সকলে পারবে তো? সকলে পারবে? করো দেখি এটা। হুম, কারো উত্তর আসেনি এখনো পর্যন্ত, কিন্তু খুব সহজ একটি প্রশ্ন, খুব সহজ একটি প্রশ্ন, উত্তর আসা উচিত ছিল। আলী রেজার চলে এসেছে 15,000, একমাত্র আলী রেজা। এ বি সি একত্রে একটি কাজ 12 দিন, 18 দিন, 30 দিনে সম্পন্ন করতে পারেন। যদি একটি কাজ একত্রে শেষ করবার জন্য, একত্রে শেষ করার জন্য মোট এত টাকা মজুরি হিসাবে পান, তবে এ কত টাকা মজুরি পেয়েছেন। ঠিক আছে, তার মানে তারা শুরু করেছেন একসাথে এবং শেষ পর্যন্ত কাজ করলো, তাহলে টাইমটা এখানে সেম আছে কি না? টাইম একই আছে, টাইম একই আছে, বোঝা গেল? টাইম একই আছে, তাহলে এফিসিয়েন্সি রেশিওটা আগে তুমি বের করে নাও, এফিসিয়েন্সি রেশিওটা আগে বের করে নাও। ঠিক আছে, তো দেখো দেখো এখানে, এখানে টোটাল ওয়ার্ককে কি ধরবে দাদা? ওয়ার্ককে ধরবো 12, 18, 30-এর লসাগু অর্থাৎ 180। তাহলে এর এফিসিয়েন্সি কত হলো? 180/12 মানে 15। বি এর এফিসিয়েন্সি কত হবে? 180/18 মানে 10। সি এর এফিসিয়েন্সি কত হবে? 180/30 মানে 6। এটা ঠিক আছে, তাহলে এটা গেল এফিসিয়েন্সি রেশিও 15, 10, 6, 15, 10, 6, এফিসিয়েন্সি রেশিও 15, 10, 6। তাহলে এফিসিয়েন্সির যা রেশিও হবে, এফিসিয়েন্সির যা রেশিও হবে সেটাই হবে আমাদের মজুরির অনুপাত। তাহলে টোটাল মজুরি কত? দেখো এখানে টোটাল এফিসিয়েন্সি কত? 15, 10, 25, 25 আর 6, 31। ঠিক আছে, তাহলে 31 ইউনিটের মানটা বলে দিয়েছে কত? 31,000। 31 ইউনিটের মানটা বলে দিয়েছে 31,000। তাহলে এই 15 ইউনিটের মান কত হবে দাদা? 15,000। এই 10 ইউনিটের মান কত হবে দাদা? 10,000। এই 6 ইউনিটের মান কত হবে দাদা? 6,000। কি জানতে চেয়েছে? এ কত টাকা মজুরি পাবে? এ কত টাকা পাবে? তাহলে 15,000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কোথাও সমস্যা থাকলে বলো আমাকে, কোথাও সমস্যা থাকলে বলো। আছে? করতে পারবে সকলে? মনীষা, তাড়াতাড়ি বলো। ওকে, এটা করে দেখো। খুব কম আসে পরীক্ষায়, কিন্তু এখন যদি পরীক্ষা আসে তোমাদের কোনো সমস্যা হবে না, আমরা সমস্ত টাইপ কভার করে নিচ্ছি। দেখো, এ একাকী একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারেন, যেখানে বি সেই কাজটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে। সি এর সহিত
তারা কাজটি 5 দিনে সম্পন্ন করেন, তার মানে এ বি সি তিনজনে মিলে 5 দিনে সম্পন্ন করেন। বোঝা গেল? যদি সম্পূর্ণ কাজের জন্য মোট এত টাকা মজুরি হিসাবে পান, তবে সি এর মজুরি কত? অর্থাৎ সম্পূর্ণ কাজের জন্য মোট এত টাকা মজুরি হিসাবে পান, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে কাজ করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে কাজ করেছেন, টাইমটা এখানে একই আছে, টাইমটা এখানে একই আছে, রাইট? তাহলে টোটাল ওয়ার্ককে ধরে নাও। দাদা টোটাল ওয়ার্ককে কি ধরবো বলতে হবে? 12, 15, 5-এর লসাগু দাদা 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 60/12 মানে 5। বি এর এফিসিয়েন্সি কত? 60/15 মানে 4। তারপরে কি সি এর এফিসিয়েন্সি? আরে না, ভালো করে দেখো, সি এর সহিত মানে এ বি তো আছেই, সি কে নিল, সি কে নিল, ঠিক আছে? এ বি সি তিনজনে মিলে, এখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে অনেকের। এ বি সি 5 দিনে সম্পূর্ণ করে, 60/5 মানে হলো 12, 60/5 মানে হলো 12। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, এখানে তুমি এ বি জানো, এ প্লাস বি কত হয়? 5×4=9, এটা আছে 9। তাহলে সি কত হলো দাদা? সি 9-এর সঙ্গে কত যোগ করলে 12 আসে দাদা? 3 যোগ করলে। সি এর এফিসিয়েন্সি 3 হলো কি না? হ্যাঁ দাদা হয়ে গেল, সি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 3 আসলো। ঠিক আছে, এবার মোট মজুরি কত পাওয়া যাচ্ছে দাদা? 2880 টাকা। আর এখানে মোট এফিসিয়েন্সি কত আছে দাদা? 12 আছে। মোট এফিসিয়েন্সি দেখো 12 আছে, মোট এফিসিয়েন্সি 12। তাহলে এফিসিয়েন্সি হিসাবেই তো বেতনটা দেওয়া হবে, এখানে টাইমটা যেহেতু একই আছে। তাহলে 12 ইউনিটের মান বলে দিয়েছে কত দাদা? 2880। কত গুণ হচ্ছে একবার চেক করে নাও। 12-এর দ্বিগুণ মানে 24, 4 8, 12-এর 4 গুণ মানে 48, আর একটা শূন্য মানে 240 গুণ। কি বের করতে বলেছে? যাতে সি এর মজুরি কত, সি এর এফিসিয়েন্সি কত দাদা? 3। তার মানে দাদা এই 3 ইউনিটের মানটা বের করতে হবে, 3 ইউনিটের মানটা বের করতে হবে, 240 দ্বারা গুণ করে দাও, অর্থাৎ 720 হবে আমাদের উত্তর। 720 টাকা হবে আমাদের উত্তর। কতটা সহজ না বলো তো? টাইম অ্যান্ড ওয়ার্কের পরে এগুলো আর কিছুই মনে হবে না, এগুলো তো বাচ্চাদের কোশ্চেন, রাইট? ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? করো এটা। দেখো, এ বি সি একত্রে একটি কাজের জন্য মোট এত টাকা চুক্তি করে, মানে কাজটি যদি করে দেয় তাহলে এত টাকা পাবে। ঠিক আছে, এ এবং বি মোট কাজের 17/23 অংশ করেন, যেখানে বি ও সি মোট কাজের 15/23 অংশ করেন। ঠিক আছে, বি কত টাকা পাবেন? বি কত টাকা পাবেন? তাহলে এ এবং বি এর মোট কাজটা বলে দিয়েছে, বি আর সি এর মোট কাজটা বলে দিয়েছে। ঠিক আছে, মোট কাজটা বলে দিয়েছে। এবার দেখো, এই যে 17/23 অংশ কাজ করেন, এর মানে কি? এর মানে হলো 23 যদি সম্পূর্ণ কাজটি হয়, 23 যদি সম্পূর্ণ কাজটি হয় তার মধ্যে 17 ইউনিট কাজ করেছে। ঠিক আছে, আর এখানে 15/23, তার মানে 23 যদি সম্পূর্ণ কাজটি হয় তার মধ্যে 15 ইউনিট কাজ করেছে, তার মধ্যে 15 ইউনিট কাজ করেছে। দাদা এখানেও 23 আছে, এখানেও 23 আছে, তাহলে তো সুবিধা হলো, আমাদের কাজ তো সহজ হয়ে গেল, সহজ হয়ে গেল। কাজের পরিমাণটা একই দেওয়া আছে ভগ্নাংশে, কাজের পরিমাণটা একই আছে ভগ্নাংশে, তাহলে আমাদের কাজটা কম হয়ে গেল।
যদি একই না থাকতো তাহলে আমাদের এক করতে হতো, তাই না? এর পরের কোশ্চেনই তুমি পেয়ে যাবে। তার মানে দাদা দেখো, এ আর বি এই দুজনে মিলে প্রথমে টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক এখানে আমরা বলতে পারি কত, 23 ইউনিট। টোটাল ওয়ার্ক বলতে পারি 23 ইউনিট। তার মধ্যে এ আর বি কতটা করছে? এ আর বি এই দুজনে মিলে করছে, 17 ইউনিট, ঠিক আছে। আর বি সি কতটা করছে? 15 ইউনিট। বি আর সি যুক্ত করে কতটা আসছে? 15 ইউনিট, 15 ইউনিট। এবার তুমি বিভিন্ন উপায়ে বিয়ের কাজটাকে বের করতে পারবে, পারবে কিনা? পারবে তো। কিন্তু সহজ উপায় সব থেকে সহজ উপায় কি? এখানে দেখো, এটার যদি তুমি যোগ করে দাও, আমি ডিটেলস একবার দেখাচ্ছি, হ্যাঁ। যদি যোগ করে দাও, দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এটা পাচ্ছ কত হচ্ছে? দাদা 32 হচ্ছে, 32 হচ্ছে। এটাকে তুমি এভাবে লিখতে পারো না দাদা, এ প্লাস বি প্লাস সি লিখলাম, এক্সট্রা ভাবে আমি বি লিখে দিলাম। পারি লিখতে? হ্যাঁ দাদা পারি। তাহলে এখানে টোটাল কাজটা তো আছেই, এবিসি টোটাল কাজটা করে, এবিসি টোটাল কাজটা করে, তার সাথে বি এর কাজটা যুক্ত আছে, তার মানে এখানে অতিরিক্ত আছে। অতিরিক্ত কার জন্য আছে? বি এর জন্য আছে। তাহলে ডাইরেক্ট যোগফল দেখে আমরা এখানে বলতে পারি। তাহলে এটা আছে তোমার 23, 23-এর সঙ্গে কত যোগ করলে 32 আসবে? দাদা 9 যোগ করলে। তাহলে এখানে বি এর কাজের পরিমাণ 9 ইউনিট। এটা কাজের পরিমাণ, কিন্তু এফিসিয়েন্সি নয়, এটা কাজের পরিমাণ, ঠিক আছে। এখানে কাজের পরিমাণ আর সময়টা যদি একই আছে, তাহলে এফিসিয়েন্সিও আমরা বলতে পারি। ওকে, যাই হোক, আমরা কাজ করছি এখানে। 9 ইউনিট, 9 ইউনিট কাজ করেছে, 9 ইউনিট কাজ করেছে। সম্পূর্ণ কাজটা কত দাদা? 23 ইউনিট। এই 23 ইউনিট কাজের জন্য এত টাকা বেতন মানে পাওয়া যায়। 23 ইউনিট কাজের জন্য কতটা পাওয়া যাচ্ছে দাদা? 5,7,5,0,0 এত টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ দাদা, 23 ইউনিট কাজের জন্য এতটা পাওয়া যাচ্ছে। তাহলে 23-এর দ্বিগুণ মানে 46, 23-এর দ্বিগুণ মানে 46, তাহলে কত থাকে? 11, 5 মানে 115। 23-এর 5 গুণ মানে 115, আর দুটা শূন্য মানে 2500 গুণ হলো। কি বের করতে বলেছে? তার 9 ইউনিটের ভ্যালু, বি এর মজুরি না, বি কত টাকা পাবেন? তাহলে 2500 গুণ করে দাও, 25 গুণ 9 মানে 225। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে, দাদা তুমি কেন এগুলো করছো? রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করো, তুমি তো বলো সবসময়। তাহলে তোমরা এই জিনিসটাকে করতে পারো, আমি তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি না। দেখো, যে 23 ইউনিট মানে বলে দিয়েছে কত দাদা? 23 ইউনিট মানে বলে দিয়েছে 5,7,5,0,0। তাহলে 9 ইউনিটের মান করবে 2। ঠিক আছে, অবশ্যই রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করতে হবে। 9 কিভাবে পেলে? 23-এর সঙ্গে 9 যুক্ত করলে কত আসবে? 23-এর সঙ্গে 9 যুক্ত করলে কত আসবে? এই টোটাল ওয়ার্কটা কে করে? এ বি সি তিনজনে মিলে না টোটাল ওয়ার্কটা, এ বি সি তিনজনে মিলে করে না টোটাল ওয়ার্কটা। টোটাল ওয়ার্ক আছে 23, এ প্লাস বি প্লাস সি, এর কাজ, বি এর কাজ, সি এর কাজ, টোটাল আছে 23। তাহলে 23-এর সঙ্গে এখানে দেখলাম বি এক্সট্রা আছে, 23-এর সঙ্গে কত যোগ করলে 32 আসবে? 9 যোগ করলে না? অমিত কি এখনই এলে? অমিতের কমেন্ট এতক্ষণ আমি দেখিনি। আর তোমাকে এক্সাম অ্যাপ্রোচে এত ডিটেলসে করতে হবে না, হ্যাঁ। এক্সাম অ্যাপ্রোচে এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যদি যোগ করা হয় বিটা এক্সট্রা আসছে একবার, বিটা এক্সট্রা আসে, তাহলে এখানে যে অতিরিক্তটা পাওয়া যাচ্ছে, সেটা কার জন্য পাওয়া যাচ্ছে? এখানে দেখো টোটাল কত হচ্ছে? 32 না? তাহলে এখানে 23, এখানে 32, 9 এক্সট্রা পাওয়া গেল।
9 এক্সট্রা পাওয়া গেল, তাহলে বি এর জন্য 9টা পাওয়া গেল। বি এর জন্য ডাইরেক্ট এভাবে করতে হবে তোমাকে। ক্লিয়ার? বুঝতে পারলে? তারপরে কোশ্চেনে চলে যাই। এটা দাও, করো। ছাতা নিয়ে বাইরে এসেছি, বৃষ্টি হচ্ছে দাদা। বাইরে থেকে ক্লাস করছো বৃষ্টির মধ্যে? এখানেও বৃষ্টি শুরু হলো। আজকে কতজন আছে জানো? 7 জন। হুম, দেখো, সেম টাইপের কোশ্চেন। এখানে তোমাকে একটু অতিরিক্ত কাজ করতে হবে, একটু অতিরিক্ত কাজ করতে হবে। এ বি মোট কাজের 7/12 অংশ করেন। 7/12 অংশ, তাহলে মোট কাজটা যদি 12 হয় তার মধ্যে 7 কাজ করছেন। বি সি মোট কাজের 5/8 অংশ করছে, তাহলে মোট কাজ যদি 8 হয় তার মধ্যে 5 করছে। দাদা, একবার বলছো মোট কাজটা 12, একবার বলছো 8, এটা তো চলবে না, এটা তো চলবে না। কাজটাকে একই করো, কাজটাকে একই করো। তাহলে এ বি সি মোট কতটা কাজ করে? এ বি সি মোট কতটা কাজ করে? 12 8-এর লসাগু নাও, কত হবে? তাতে 24 হবে। 12 8-এর লসাগু কত হবে? 24 হবে। তাহলে তুমি এ প্লাস বি পেয়ে যাবে, এ প্লাস বি পেয়ে যাবে। দাদা কত হবে? দেখো, এটা ছিল 7/12, 7/12, এটাকে আমরা 24 বানাবো। দ্বিগুণ করলাম, তাহলে উপরেটাকে দ্বিগুণ করতে হবে না? এটাকে দ্বিগুণ করেছি, তাহলে উপরেও দ্বিগুণ করতে হবে। তারপর এটা 5/8 আছে, নিচেরটাকে আমরা 3 গুণ করলাম, 24 বানানোর জন্য 3 গুণ করলাম, তাহলে উপরেও 3 গুণ করতে হবে। রাইট? তাহলে এখানে আসছে 14, আর বি প্লাস সি কত আসছে? দাদা বি প্লাস সি, বি প্লাস সি 15 আসছে। ঠিক আছে, ওকে দাদা। এবার এখানে কত দাদা? 29, কত আসছে? 29। 24 আর এটা 29, 5 বেশি আছে না? 5 বেশি কার জন্য আছে দাদা? এই বি মহাশয়ের জন্য। বি এর কাজটা হলো 5। বি এর কাজের পরিমাণ কত? 5। বি এর কাজের পরিমাণ কত? 5 ইউনিট। ঠিক আছে, এবার দেখো টোটাল জানা আছে, টোটাল কাজের জন্য কত টাকা পাওয়া যাচ্ছে। তাহলে 24 ইউনিট কাজের জন্য, 24 ইউনিট কাজের জন্য 1 2 তারপরে 4টা শূন্য, এত টাকা। 24 ইউনিট কাজের জন্য এত টাকা, তাহলে 5 ইউনিট কাজের জন্য কত পাওয়া যাবে? ইন্টু 5 করে দাও, ব্যাস প্রবলেম সলভ। 24-এর 5 গুণ মানে 120, তারপরে 3টা শূন্য, তাহলে কত হচ্ছে এটা? 25,000। 25,000 কোথায় আছে? অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? একজন নতুন জয়েন হলো। কে সে নতুন যে জয়েন হলো শেষের দিকে? অনেকটা ইউটিউবের মতো হয়ে গেছে, যখন ইচ্ছা জয়েন হচ্ছে। পেড ব্যাচ শুরু করা হলে এটা ভেবে যে এখানে সিরিয়াস ক্যান্ডিডেট পাওয়া যাবে না, অনলাইনে সিরিয়াস ক্যান্ডিডেট পাওয়া যায় না, তার মানে শুধু কয়েকজন। হ্যাঁ, অফলাইন হলে এটা হয় না, তাই তো অফলাইন আবার শুরু করব। আর ইউটিউবে যেভাবে ক্লাস চলছিল সেভাবে ইউটিউবে ক্লাস নেব। অ্যাপে এটাই লাস্ট ব্যাচ।
20 জন মহিলার 15 দিনের মোট মজুরি 9 লক্ষ টাকা। যদি প্রত্যেক পুরুষের মজুরি প্রত্যেক মহিলার মজুরির এত গুণ হয়, ঠিক আছে, প্রত্যেক পুরুষের মজুরি প্রত্যেক মহিলার মজুরির এত গুণ হয়। এটা একটু ল্যাঙ্গুয়েজটা গন্ডগোল করেছে, ল্যাঙ্গুয়েজটাতে একটু গন্ডগোল করেছে। দৈনিক মজুরি হবে প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি, প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি প্রত্যেক মহিলার দৈনিক মজুরির এত গুণ হয়, এভাবে হবে। হ্যাঁ, তাহলে দৈনিক মজুরির কথা বলা হচ্ছে, প্রতিদিনের মজুরি। তাহলে প্রতিদিন যেহেতু কথাটা বলা হচ্ছে একদিনের হিসাবে, তাহলে এটাকে আমরা এফিসিয়েন্সি রেশিও বলতে পারি, এটাকে আমরা এফিসিয়েন্সি রেশিও বলতে পারি, তাই না? তাহলে এফিসিয়েন্সি, কারণ একদিন একদিন বলা হচ্ছে, সময়টা যদি একই থাকে, সময়টা যদি একই থাকে, তাহলে এফিসিয়েন্সির যা রেশিও হবে, মজুরি রেশিও তো সেটাই হবে, তাই না? তাহলে মহিলা আছে এবং পুরুষ আছে, তাহলে আমি লিখলাম মেল আর ফিমেল, মেল ফিমেল। এবার দেখো, মহিলার বলেছে প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি প্রত্যেক মহিলার দৈনিক মজুরি 1.5 গুণ। তার মানে প্রত্যেক মহিলার দৈনিক মজুরি যদি 1 হয়, প্রত্যেক মহিলার দৈনিক মজুরি যদি 1 হয়, তাহলে আমাদের পুরুষের মজুরি কত হবে? 1.5। তাহলে এটাই হলো আমাদের এফিসিয়েন্সি রেশিও, এটাই হলো এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, তাই এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো, 20 জন মহিলা আছে। কালকে তোমাদের একটি বিষয় বলেছিলাম কি, যে এফিসিয়েন্সি ইন্টু টাইম ডিভাইড বাই W1 E2 E2 ডিভাইড বাই W2, এটা বলেছিলাম না? তাহলে এখানে যেহেতু মজুরি বলেছে না, যেহেতু মজুরি বলেছে, এই W1 এর জায়গায় W2 এর জায়গায় আমরা মজুরিগুলো লিখে দিতে পারি। কেন দাদা লিখতে পারি? কারণ সরল সম্পর্কে থাকে, কাজের সঙ্গে সরল সম্পর্ক থাকে না মজুরিটা, তাই তো? তাহলে এখানে লিখতে পারি আমরা। ওকে, তাহলে দেখো, 20 জন মহিলা, 20 জন মহিলা আছে। হ্যাঁ দাদা, 20 জন মহিলা আছে। 20 জন মহিলার এফিসিয়েন্সি কত দাদা? একজনের 1, তাহলে 20 জনের কত হবে? 20 হবে, 1 দ্বারা গুণ করে দিলাম, এটা এফিসিয়েন্সি গেল। আর সময় কত বলেছে তো? 15 দিন। এফিসিয়েন্সি ইন্টু টাইম, E1 T1 গেল, E1 T1 ডিভাইড বাই W1 এর জায়গায় আমরা মজুরিটা লিখে দেবো, তাহলে 9 ইকুয়াল টু E2 T2 E2 প্রত্যেক, দেখো বলেছি, তবে কতজন পুরুষ? আমরা ধরলাম X জন পুরুষ, X জন পুরুষ, প্রত্যেকের এফিসিয়েন্সি কত দাদা? 1.5, প্রত্যেকের এফিসিয়েন্সি হলো 1.5, তাহলে এটা গেল এফিসিয়েন্সি। এবার কতদিন সময় নিচ্ছে দাদা? 30 দিন। এফিসিয়েন্সি ইন্টু টাইম, E2 T2 ডিভাইড বাই E2 T2 ডিভাইড বাই, এখানে মজুরি কত আছে? 13.5, 13.5 আছে, 13.5 আছে। ঠিক আছে দাদা। এবার দেখো, এই দশমিকের পরে একটি অঙ্ক আছে, দশমিকের পরে একটি অঙ্ক আছে, কাট হয়ে যাবে, উঠে গেল, এটা 9। এই 9 দিয়ে এই 9কে কাট করে দিলাম। আর কিছু কাট যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে। 15 দিয়ে 2 বার, এই 2 দিয়ে এটাকে 10 বার। এক্স মানে কত হচ্ছে দাদা? 10। এক্স মানে কত হচ্ছে? 10 হচ্ছে। তোমরা সকলে কি বুঝতে পেরেছো? সকলে কি বুঝতে পেরেছো বলো? করতে পারবে সকলে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, মজুরির মধ্যে এটাই ভালো কোশ্চেন। পারবে করতে সকলে? একবার বলো। উত্তর চলে এসেছে অনেকে, পিনাকি, রাজেশ, মনীষা, আলী রেজা, খুব সুন্দর। চলো, করো এটা। একইভাবে করো।
হুম, 10 জন বালকের 5 দিনের মোট মজুরি এত টাকা, ঠিক আছে, এটা তো আছে। প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি, এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি প্রত্যেক বালকের দৈনিক মজুরির দ্বিগুণ। কতজন পুরুষের 8 দিনের মোট মজুরি এত হবে। তো আমি সেকেন্ড লাইন নিয়ে প্রথমে কাজ করব। সেকেন্ড লাইনটা যে এফিসিয়েন্সির ব্যাপারে এখানে বলে দিয়েছে, তাই না? তাহলে পুরুষ আছে এবং বালক আছে, ঠিক আছে। তাদের এফিসিয়েন্সির রেশিও আমরা বলতে পারবো, যেটা তোমার মজুরির অনুপাত বলেছে সেটাই হবে, দৈনিক মজুরির অনুপাতটাই হবে। দেখো বলেছে প্রত্যেক পুরুষের দৈনিক মজুরি প্রত্যেক বালকের দৈনিক মজুরির দ্বিগুণ। প্রত্যেক বালকের দৈনিক মজুরি যদি 1 হয়, তাহলে পুরুষের কত হবে? দাদা 2 হবে। এটা নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা না। এবার চলে আসি ফার্স্ট লাইন আর থার্ড লাইন নিয়ে। 10 জন বালক আছে, হ্যাঁ দাদা 10 জন বালক, প্রত্যেকের এফিসিয়েন্সি 1, 10 জনের কত হবে? 10 গুণ 1। এটা গেল এফিসিয়েন্সি E1। আর T1 কত আছে দাদা? 5 আছে। E1 T1 ডিভাইড বাই, এখানে মজুরি কত আছে? 1 2 5 0 0, 3টা 0, ঠিক আছে। তারপরে চলে আসো, কতজন পুরুষ বলেছে? ধরলাম যে একজন পুরুষ। একজন পুরুষ এফিসিয়েন্সি কত দাদা? এফিসিয়েন্সি হলো 2, প্রত্যেকের এফিসিয়েন্সি 2। তাহলে এটা এফিসিয়েন্সি x×2, এফিসিয়েন্সি গেল। একজনের যদি 2 হয় তাহলে একজনের x×2, ঠিক আছে। আচ্ছা টাইম কত লাগছে? দাদা 8 দিন লাগছে। ডিভাইড কত টাকা? তো 160, তারপরে 3টা 0, ঠিক আছে। তাহলে 3টা 0 তো কাট হয়ে গেল, 3টা 0 তো কাট হয়ে গেল। আর কিছু? এখানে দেখো 16 দ্বারা 160 কাট হলো 10 বার। 5 দ্বারা কাট করো, 5 দ্বারা 25 বার। আবার দেখো 5 দিয়ে কাট করো 2 বার, 5 দিয়ে কাট করো 5 বার, এই 5 দিয়ে এটাকে কাট করে দাও 2 বার। তাহলে এক্স মানে কি হয়ে যাবে? 2 এদিকে যাবে দাদা, 2 গুণ 2 মানে 4। এক্স মানে হয়ে যাবে 4, এক্স মানে হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে মজুরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন এখন তোমরা সমাধান করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার তোমাদের ডাউট সেন্ড করতে বলেছিলাম, শুধুমাত্র একজনই ডাউট সেন্ড করেছো, আলী রেজা। কিন্তু এমন একটি প্রশ্ন আমার দেখে হাসি পাচ্ছিল, কেন? একটু ভালো লেভেলে কোশ্চেন আশা করেছিলাম, এটা কি কোশ্চেন সেন্ড করলে? হুম, এ বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। কাজটি 30 দিনে শেষ হয়। তো এ একা কতদিনে কাজটি শেষ করবে? আলী রেজা, দেখো এটা হলো টাইম লাইনটা, ঠিক আছে, এটা হলো টাইম লাইনটা। এবার বলেছে যে এই মোট কাজটা 30 দিনে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। মোট কাজটা 30 দিনে সম্পন্ন হচ্ছে যদি শেষ 10 দিন বি একা কাজ করে। শেষ 10 দিন বি একা কাজ করে, এই যে শেষ 10 দিন মানে এটা, ঠিক আছে। বি একা কাজ করেছে, এখানে এখানে শুধুমাত্র বি কাজ করেছে শেষ 10 দিন, ঠিক আছে। শেষ 10 দিন বি কাজ করেছে, তাহলে মোট কাজটা কত দাদা? 30 দিনের কাজ। 30 দিনে শেষ হয় না? হ্যাঁ দাদা। তাহলে এর আগে যে 20 দিন গেল, এর আগে যে 20 দিন গেল, হ্যাঁ, এই 20 দিন, এই 20 দিন এ এবং বি দুজনেই কাজ করেছে। এই 20 দিন এ এবং বি দুজনেই কাজ করেছে, হ্যাঁ দাদা দুজনেই কাজ করেছে, রাইট। এবার আমার কথা একটু ভালো করে শোনো, আমি আরেকটি টাইমলাইন অঙ্কন করছি, আরেকটি টাইমলাইন অঙ্কন করছি, ওকে। তো দেখো প্রথম লাইনে যেটা বলেছে যে এ এবং বি একটি কাজ 25 দিনে করতে পারে, ঠিক আছে। এ এবং বি একটি কাজ 25 দিনে করতে পারে।
তাহলে এ বি কাজ শুরু করলো, এই টোটাল টাইমটা হলো 25। হ্যাঁ, এ বি কাজ শুরু করলো, এবার 20 দিন কাজ করলো, এ বি 20 দিন কাজ করলো, এখানে 20 দিন কাজটা করলো। হ্যাঁ, 20 দিন কাজ করেছে। তার পরের কাজটা যদি এ এবং বি দুজনেই করতে চান, পরের কাজটা যদি এ এবং বি দুজনেই করতে চান, 25 দিনের মধ্যে 20 দিন কাজ করেছে, 25 দিনের মধ্যে 20 দিন কাজ করেছে, তাহলে এই বাকি কাজ করতে এর কত সময় লাগবে? এ বি এর 5 দিন সময় লাগবে না? তাহলে তুমি এই বাকি কাজের উপরেই ফোকাস করো না, বাকি কাজের উপরে। এখানে কত? 10 দিন। বি যদি একা করে তাহলে 10 দিন সময় লাগে, আর এ বি যদি দুজনে মিলে করে তাহলে 5 দিন সময় লাগছে। তার মানে তুমি শুধুমাত্র বাকি কাজের উপরেই ফোকাস করো, রিমেনিং ওয়ার্কের উপরে ফোকাস করো, রিমেনিং ওয়ার্কের উপরে। তাহলে প্রবলেম, এত টাইম লাইন কিছু অঙ্কন করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য। রিমেনিং ওয়ার্কের উপরে, তার মানে দেখো 25 দিন কাজ করেছে, 25 দিন কাজ করেছে, সরি 25 দিনে কাজ সম্পূর্ণ করতে পারে। এবার এবার দেখো 20 দিন তারা একসাথে কাজ করলো, 10 দিন, শেষ 10 দিন বি একা কাজ করে, শেষ 10 দিন বি একা কাজ করে, তার মানে 20 দিন তারা একসঙ্গে কাজ করেছে, 20 দিন তারা একসঙ্গে কাজ করেছে। 20 দিন যদি একসঙ্গে কাজ করে তাহলে বাকি কাজটা 5 দিনে সম্পন্ন হবে, দুজনে মিলে যদি করে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি এ প্লাস বি আর 5 দিনে সম্পন্ন করে, তাহলে ইন্টু 5, এটা হলো বাকি কাজের পরিমাণ। ঠিক আছে, আর এটা যদি বি শুধুমাত্র করে তাহলে বি এর এফিসিয়েন্সি তো বি, তাহলে 10 দিন সময় লাগছে, ইন্টু 10। এবার কাটাকাটি করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। এটা 1 হলো, এটা 2 হলো। এখান থেকে তুমি বলতে পারো এ প্লাস, বা ডাইরেক্ট নিয়ে নাও, দেখো কিভাবে করবে। এখানে এ, এখানে 2b আছে, এ ইকুয়াল টু, দেখো এ ইকুয়াল টু এখানে ইকুয়াল টু, বা অথবা দেখো ডাইরেক্ট এক লাইনে করে দাও, এক লাইনে করে দাও। কি করে? এ প্লাস বি কত আছে দাদা? 2 আছে। আর বি কত আছে দাদা? 1 আছে। বি কত আছে? 1 আছে। তাহলে বি 1, এও 1 হয়ে যাবে, বি 1 তো এও 1 হয়ে যাবে, হবে কি না এফিসিয়েন্সিটা? বি 1 তো এও 1 হয়ে যাবে। এভাবে এক লাইনের মধ্যেই করতে পারি, বা 5 5 দিয়েও তুমি করতে পারতে। ঠিক আছে, ওকে। এবার বলেছে ভালো করে দেখো, এ একা কতদিনে কাজটি শেষ করবে? কাজের পরিমাণটা কত? দুজনের এফিসিয়েন্সি কত দাদা? 2 ইউনিট। 25 দিনে কাজটি করে, তাহলে এটা হলো কাজের পরিমাণ, এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটা হলো কাজের পরিমাণ। এই কাজটা কে করবে? এই কাজটা কে করবে দাদা? এ করবে। এর এফিসিয়েন্সি কত দাদা? 1। 50/1 মানে 50 দিন। আমি এক্সপ্লেন করলাম কারণ তোমাদের সমস্যা হয়েছে, তাই আমি এতটা সময় নিলাম তার জন্যই। কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা কভার করেছি। ঠিক আছে, রিমেনিং ওয়ার্কের উপরে ফোকাস করে। বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমি টাইম লাইনটা আলাদাভাবে দেখালাম, না হলে কনফিউজ হয়ে যাচ্ছিলে, কালকে হয়তো করেছিলাম। ক্লিয়ার সকলের? আমি ভেবেছিলাম সকলে একটু ভালো লেভেলে কোশ্চেন দেবে, কিন্তু একজনই কোশ্চেন দিলে, একটা এমন একটা কোশ্চেন দিলে। আমি এখনো, কি বলছি, আমি এখনো আপনি যে ম্যাথগুলো করেছেন প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের করার প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক। আমি ভেবেছিলাম তোমাদের অনেক ডাউটস আসবে হয়তো, যাই হোক তোমরা তার মানে করতে পারছো নিজেরাই হয়তো। হুম, পারবে তো? এই টাইপের কোশ্চেন করতে পারবে তো? রিমেনিং ওয়ার্কের উপরে শুধু ফোকাস করো। আর ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছে এটা 2018 সালে, তাই না? ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাক, কাল আমরা নতুন টপিক শুরু করব। টপিকের নাম, নতুন টপিক বলতে এই টপিকেরই, সেটা হলো পাইপ অ্যান্ড সিস্টেম। পাইপ অ্যান্ড সিস্টেম, নল এবং চৌবাচ্চা। নল এবং চৌবাচ্চা নতুন কোনো টপিকই নয়, এটা টাইম অ্যান্ড ওয়ার্কেরই পার্ট, টাইম অ্যান্ড ওয়ার্কেরই পার্ট। ঠিক আছে, তো আমাদের 2টি ক্লাসে শেষ হয়ে যাবে, আমি চেষ্টা করবো 2টি ক্লাসে শেষ করে দেবো। হ্যাঁ,
তারপরে আমরা টাইম স্পিড ডিস্টেন্স শুরু করব। টাইম স্পিড ডিস্টেন্স তাড়াতাড়ি করার পরে, টাইম স্পিড ডিস্টেন্স তো অনেক পার্ট আছে দেখো। এক, টাইম স্পিড ডিস্টেন্স, তার মধ্যে আছে ট্রেন, তারপরে আবার বোট অ্যান্ড স্টিম আছে। সবগুলো একটি একটি টপিক কিন্তু। সেটা করার পরে আমরা অ্যাডভান্স পার্টে চলে যাব তাড়াতাড়ি একটু। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে পরিশ্রম করা তাড়াতাড়ি শুরু করে দাও, যেগুলো হচ্ছে তাদের রিভিশন করো। অ্যারিথমেটিক তো শেষের দিকে। এভাবে আমরা অ্যাডভান্স পার্টটাও খুব ভালো করে করব। আর তোমাদের রেসপন্স খুব কম চলে আসছে দেখো, এই 5 জন 6 জন এইভাবে আসছে। এরকম কাজটা একটু খারাপই হয়ে যাবে। যত পার্টিসিপেট করবে তত কাজ ভালো হবে, বুঝতে পারছো? হিসাব মতো কি হওয়া উচিত ছিল, যে ঠিক আছে তোমরা পে করেছো, এখন ক্লাসে আসলেও কি না আসলেও কি আমি শুধু ক্লাস দিয়ে যাব, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হয় না। আমি সেই হিসাবে পেড ব্যাচ লঞ্চই করিনি এখানে। ঠিক আছে, অনেকে হয়তো আমার কথাটা বুঝতে পারবে। তো ক্লাসে আসার চেষ্টা করো। সমস্যা থাক মাঝে মধ্যে অ্যাবসেন্ট হলে সেই ব্যাপারটা আলাদা, কারণ বাড়িতে কোনো সমস্যা হতেই পারে। কিন্তু ইচ্ছা করে ক্লাসে আসছো না, এটা তো খারাপ বিষয় না? যে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দেখছি, হোয়াটসঅ্যাপে মেসেজ চ্যাটিং করছো, কিন্তু ক্লাসে আসছো না। লাইভে আসলে কিছু তো শিখতে পারবে, ভালো কিছু। অফলাইনে মানে পরে রেকর্ডিং ক্লাসে তুমি ডাউট জিজ্ঞাসা করতে পারবে, এখানে ডাউট জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে। আর এভাবে যদি চলতে থাকে এটাই আমার লাস্ট ব্যাচ হবে অনলাইনের। ঠিক আছে, এভাবে আমি চলতে পারবো না। তাহলে আমি অফলাইনে কাজ ভালো করে শুরু করে দিতে পারো। অফলাইন বন্ধ করে অনলাইনের এই ব্যাচটা লঞ্চ করা। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে ভুল করলাম বোধহয়। হ্যাঁ, তোমাদের জন্য তো করছি, তোমরা কয়েকজন আসছো, না হলে তো এতগুলো ক্লাসও দিতাম না, তাড়াতাড়ি শেষ করে দিতাম। এই কয়েকজন আসছো, এদের জন্যই ক্লাসগুলো ভালো করে হচ্ছে। অফলাইন আমাদের প্রবলেম দাদা, হ্যাঁ। ঠিক আছে, তোমাদের তো কোনো সমস্যা নেই, তোমরা এই ব্যাচটা কমপ্লিট করো, আর এই ব্যাচটা কমপ্লিট করার পর তোমাদের কোনো কোর্স আর নিতে হবে না। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করবে, যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করো, রায়মার্টিন বই থেকে প্র্যাকটিস করো। রায়মার্টিন বইটা খুব ভালো, আর তার ভিডিও সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তোমাদের এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সেটাই চেষ্টা করব যে রায়মার্টিনটা কত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ খুব ভালো একটি বই, ভালো ভালো কোশ্চেন সেখানে রেখেছে। চলো, তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।